প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রাজনৈতিক বিশ্লেষক, কলামিস্ট ডাক্তার জাহিদুর রহমান। আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। ডাক্তার জাহিদ, আমরা দেখলাম যে পরপর 3টি সংস্কার কমিশন, নারী বিষয়ক সংস্কার কমিশন, স্থানীয় সরকার সংস্কার কমিশন ও শ্রম সংস্কার কমিশন তাদের প্রতিবেদন সরকারের কাছে পেশ করেছে। স্থানীয় সরকার কমিশনের সুপারিশমালা নিয়ে আলোচনা, পাল্টা আলোচনা, সমালোচনা হচ্ছে, কিন্তু নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে প্রবল বিতর্কের জন্ম দিয়েছে। রাজনৈতিক ও সামাজিক সংগঠন, বিশেষ করে ইসলামিক সংগঠনগুলো তীব্র প্রতিবাদ জানিয়েছে। তারা এই প্রতিবেদন বাতিলের দাবি জানিয়েছে। কোনো কোনো রাজনৈতিক দল নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশমালা বাতিল ঘোষণা করে এই কমিশন পুনর্গঠনেরও দাবি জানিয়েছে। বিষয়টি আপনি কিভাবে দেখছেন? এইটা যে এই ধরনের একটা বিতর্ক তৈরি করবে এটা ধারণা করা যাচ্ছিল, কারণ নারীদেরকে নিয়ে আমি স্বাভাবিকভাবে যদি বলি, যখনই যে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়েছে সেটা সমাজের একটা রক্ষণশীল অংশ থেকে ডিবেটের পার্ট হয়েছে। যেসব জিনিসে প্রচুর ডিবেট আছে, এগুলো বেশ কিছু ইস্যুর সাথে ধর্মীয় অনুশাসন, ধর্মীয় রীতিনীতির, ধর্মীয় বিধানের সংঘর্ষ আছে। ধরুন, সম্পত্তি নিয়ে তো শুধু ইসলামও না, হিন্দু ধর্মের সাথেও সংঘর্ষ আছে। এবং আমি ব্যক্তিগতভাবে কথা বলে দেখেছি যে হিন্দু ধর্মেও নারীদের সম্পত্তির অধিকার নিয়ে সেখানকার ধর্মগুরু শুধু না, সাধারণ যে নাগরিকরা আছে, সাধারণ যে মানুষরা আছে, তাদের মধ্যে দ্বিমতের জায়গা আছে। ফলে ইউনিভার্সাল সিভিল কোড আসলে আমাদের অন্তত এই উপমহাদেশে হয়নি। সেখানে যে ধারণাটা ছিল, ভারত একটা চেষ্টা আছে এবং চেষ্টা করছে মুসলমানদেরকেও সেটার অংশ করার জন্য। সেটাও কিন্তু মতলবী চেষ্টা। একদম। কিন্তু আমাদের এই অঞ্চলে আমরা এই কারণে যেটা করেছি সেটা হচ্ছে আমাদের সিভিল কোডগুলো আমরা ধর্মভিত্তিক করেছি। তাতে প্রত্যেকটা মানুষ একটা আধুনিক রাষ্ট্রের অধীনে থেকেও তারা তাদের ধর্মীয় অনুশাসন মতো চলতে পারতেন। তবে এখানে একটা কথা একটু বলে রাখা জরুরি, এই যে রিপোর্টটা আমাদের সামনে এসছে, এই রিপোর্টটা তো সরকার এটাকে আইন, সবগুলো সুপারিশ নিয়ে আইন করে ফেলছে না। আমাদের এই যে সোফার দেখছি যে 6টা কমিশনের রিপোর্টে কি পরিমাণ আলোচনা চলছে, ডিবেট চলছে, তো এটাও যে গৃহীত হবে নট নেসেসারিলি। একটা কমিশন তৈরি করা হয়েছে, সেই কমিশন তাদের রিপোর্ট দিয়েছে। সরকার এটা নিয়ে কথা বলুক বা নিজে কতটুকু বাস্তবায়ন করবে আমরা এখনো কিছু জানি না। এবং যা যা মন্তব্য আছে, যেগুলো সাজেশন আছে, সেগুলোর মধ্যেও মিসইন্টারপ্রিটেশন আছে। যেমন ধরুন, সম্পত্তি নিয়ে রিপোর্টে ক্লিয়ারলি লেখা আছে এটা ঐচ্ছিক। এটা কিন্তু সরকারকে বলে দেয় নাই একটা আইন করে দেওয়ার জন্য যেটা এরকম হবে। এটা কেউ যদি ডিসাইড করে তাহলে তার ক্ষেত্রে এটা হতে পারে। এটা এই ধরনের একটা ঐচ্ছিক অপশন রাখা হয়েছে। তো যাই হোক, আমি মনে করি এটা নিয়ে প্রতিক্রিয়া অস্বাভাবিক না, কিন্তু আমরা যেন অতি প্রতিক্রিয়া না দেখাই। যেখানেই নারী ইনভলভ থাকে আমরা সেখানে প্রতিক্রিয়ার পরিমাণ, বিশেষ করে ধর্মীয় সংগঠনগুলোর, একটু বেশি দেখি। যেমন আমরা এভাবে বলি যে আমাদের দেশের বহু কিছু আছে যেগুলো ইসলামের বাইরে হচ্ছে। এখন এটাকে সঠিক বা ভুল ইজ এ ডিফারেন্ট ডিবেট। ঢাকা শহরে কি প্রচুর বার নেই? ঢাকা শহরে কি বা সারা দেশে কি অ্যালকোহল খাওয়ার জন্য লাইসেন্স দেওয়া হচ্ছে না? হচ্ছে। এটার বিরুদ্ধে কি মাঠে নামা হচ্ছে? এটা কি ইসলামিক কাজ? নো। ঘুষ খাওয়া কি ইসলামিক কাজ? আমরা কি দেখছি যে কোনো সংগঠন দেশে ঘুষ বন্ধ করতে হবে বলে মাঠে নেমে এসছে কখনো? এটা ইসলামকে ভয়ঙ্কর রকম কনফ্লিক্ট করে। বান্দার হক সবচেয়ে বড় হক। সো যখন কেউ একজন আমার কাছ থেকে ঘুষ খায়, আমার প্রকল্প থেকে টাকা মেরে দেয়, এটা বান্দার বা জনগণের হক নষ্ট করা হয়। আল্লাহ নিজে বলছেন যে বান্দার হক নষ্ট করা আল্লাহর হক নষ্ট করার চাইতে বড়, কারণ আল্লাহ নিজে মাফ করতে পারেন, কিন্তু বান্দা মাফ না করে হলে মাফ হবে না। আমরা কি এগুলো নিয়ে খুব বড় কোনো মুভমেন্ট দেখেছি? দেখিনি। সো যে কথাটা বলতে চেয়েছি যে আমরা আসলে কতগুলো স্পেসিফিক জায়গায় যাই, আর একটা পলিটিক্যাল ডাইমেনশনও আছে আমি মনে করি। সেটা হচ্ছে এরকম যে এ ধরনের ইস্যু নিয়ে নিজেদের উপস্থিতি জানান দেওয়ারও এক ধরনের চেষ্টা আছে। এটা যে সামাজিক সংগঠন বলছি, সব আসলে সামাজিক সংগঠন না। সামাজিক সংগঠনেরও কিন্তু রাজনীতি থাকে। কিছু কিছু সংগঠন আছে যেগুলোর এক সময় শেখ হাসিনা সরকারের সাথে শেষ পর্যন্ত কোলাবোরেট করার অভিযোগ আছে। আমরা দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন তার গেটের সামনে। এসব আমাদের দেখা আছে এবং একটা পর্যায়ে কিছুই তারা করে, শেষ পর্যন্ত কোলাবোরেট করেছে, সুবিধা নিয়েছে। এইসব অভিযোগ আলোচনা আছে। এখন সম্ভবত তারা তাদের সেই জিনিসটা সরিয়ে নতুন করে আসতে চাইছে। যাই হোক, আমি মনে করি রিপোর্টে এই ধরনের সাজেশন বাংলাদেশের মতো একটা সেন্সিটিভ সমাজে, ধর্মীয় সেন্সিটিভ সমাজে এই ধরনের সাজেশন দেওয়ার ব্যাপারেও তাদের আসলে চিন্তা করা দরকার ছিল। আর আবারও বলছি, এগুলো শেষ কিছু না। আমাদের সমাজে এটার যে পরিমাণে রেজিস্ট্যান্স আছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি সরকার এই ধরনের কিছু করতে যাচ্ছে না। সো এটা নিয়ে খুব বেশি স্ট্রেসড হওয়ার কিছু নেই। আমরা একটা অন্য প্রসঙ্গে যাই। সেটি হলো স্থানীয় সরকার সংস্কার কমিশন নিয়ে
জি। ব্যাপক আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। তো অধ্যাপক তোফায়েল আহমেদ কিছু বক্তব্য রেখেছেন সাংবাদিক সম্মেলন। উনি একটা কথা বলেছেন যে সংস্কার না করে জাতীয় সংসদ বা স্থানীয় সরকার কোনো নির্বাচন করেই ভালো ফল পাওয়া যাবে না। আপনি কি মনে করেন? সংসদ কমিশনের জি। মেম্বার হিসেবে এভাবে কথা বলা হয়তো ঠিক না, কিন্তু আমি বলি সবসময়। একটা উদাহরণ দিই। খুব ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটছে, আমরা খেয়াল করছি কিনা। মানে আমরা কেউ মনে করছি যে আমাদের স্ট্রাকচারগুলো, সংবিধানগুলো, আইনগুলো খুব সুন্দর মতো লিখে টিখে ফেললে আমরা ফুল প্রুফ একটা ডেমোক্রেটিক সোসাইটি হব। আমেরিকাতে একটা মামলা নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে। আমি একটা কলাম লিখতে শুরু করেছি এটা নিয়ে, হুইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। এল সালভাদরের একজন নাগরিককে ট্রাম্প দেশ থেকে বের করে দিয়েছে। আই ফরগট হিজ নেম। খুবই বিখ্যাত এই মুহূর্তে সারা পৃথিবীতে, এবং আমেরিকার মিডিয়াতে এটা খুব আলোচনার ব্যাপার। আমেরিকার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ওরকে ফেরত পাঠানো অবৈধ, এবং তাকে আমেরিকায় ফেরার জন্য ফ্যাসিলিটেট করতে হবে আমেরিকান সরকারকে। ট্রাম্প কিন্তু তাকে আনছে না। ডেমোক্র্যাট পার্টির একজন সেনেটর গেছে এল সালভাদরে তার সাথে দেখা করার জন্য, যাতে তাকে আমেরিকায় নিয়ে আসা যায়, কারণ উনি মনে করছেন এটা একটা বিরাট নীতিগত ফাইট, এটা একটা ব্যক্তি না। তাহলে আমেরিকার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, ট্রাম্প শুনছে না। সুপ্রিম কোর্টের তো কোনো এক্সিকিউটিভ চিফকে, মানে আমেরিকার এক্সিকিউটিভ চিফ তো প্রেসিডেন্ট, তাকে তার রায় না মানলে কি করাতে পারে আমেরিকা এখন এই আলোচনা। ট্রাম্প এরকম আরো অনেক ক্ষেত্রে যদি সুপ্রিম কোর্টের রায় না মানে তাহলে কি হবে আমেরিকার এই মুহূর্তের আলোচনা এটা। তো আমেরিকা 250 বছর ধরে ডেমোক্রেটিক একটা সোসাইটি হিসাবে আছে, এবং যেই জায়গায় তাদের ইনস্টিটিউটগুলো গেছে এবং ইনস্টিটিউট ফাংশনও করছে, সুপ্রিম কোর্ট জেনুইনলি রায় দিয়েছে। এবং এই সুপ্রিম কোর্টে কিন্তু রিপাবলিকানদের নিয়োগকৃত বিচারকের সংখ্যা বেশি, কিন্তু ওরা যেহেতু আমেরিকা, তাদের লিস্ট কতগুলো ভ্যালুজ এখনো আছে। তো ট্রাম্প মানছেন, আপনি কি করবেন? সো পৃথিবীতে কিন্তু এখন এই আলাপগুলো হচ্ছে। আমরা যদি মনে করি আমরা সংবিধান লিখে ফেললে সব ঠিক হয়ে যাবে, এটাকে আমি সঠিক বলে মনে করি। তবে আমি একই সাথে এটাও বলতে চাই, এর মানে এটা করতে হবে না, তারা এটা করতে হবে, কিন্তু আমরা ওভার এস্টিমেট করছি। আমি মনে করি না এগুলো সব ঠিকঠাক করে লিখলে সব ঠিক হয়ে যাবে। আই এম সরি। ভারতে ধরুন ওয়াকফ আইন নিয়ে রিসেন্টলি যেটা হলো, এটা একেবারেই অসাংবিধানিক একটা আইন। এখন আমরা কি নিশ্চিত যে ভারতের সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত এটাতে নিয়ে রিট হয়েছে, এটা বাতিল করবে? উই ডোন্ট নো। তারা একটা মন্তব্য দিয়েছে, কিন্তু ভারতের সুপ্রিম কোর্ট এই যে বাবরি মসজিদের মামলায় শেষ পর্যন্ত মানে আপনার একটা পৌরাণিক কাহিনীকে ভিত্তি করে রায় দিয়েছেন। কোনো আর্কিওলজিক্যাল এভিডেন্স পাওয়া যায় নাই, একটা পৌরাণিক কাহিনী আছে যে এখানে একটু লোকজনের জনশ্রুতি আছে, দিয়েছে না সুপ্রিম কোর্ট রায়। তো তাহলে কি দাঁড়ালো? এসব করে ফেলতে পারলো। সেজন্যই বলছি আসলে এতটা ওভার এস্টিমেট করা ঠিক না। আমাদের এই 5 আগস্টের পরে আমাদের অনেকের মধ্যে এই টেন্ডেন্সিটা আমি দেখছি আর কি। আপনি নিশ্চয়ই স্থানীয় সরকার সংস্কার কমিশনের রিপোর্টে দেখেছেন। এখানে কিছু কিছু প্রস্তাব রয়েছে যেগুলো একেবারেই নতুন। জি। বিশেষ করে যেমন ঢাকা চট্টগ্রাম মহানগর সরকার, এটা আসলে এই সরকার হবে বাইরে এই ধরনের নজির রয়েছে। আমাদের দেশেও কথা হচ্ছে, কিন্তু অনেক ধরে কথা হচ্ছে। ওনারা খুবই র্যাডিক্যাল আরেকটা জিনিসের কথা বলেছেন, ওই যে চেয়ারম্যানরা সরাসরি। এটা আমার কাছে বরং এটাকে সবচেয়ে বেশি র্যাডিক্যাল মনে হয়। ওইটা নিয়ে বেশি আলোচনা হচ্ছে, আপনি উল্লেখ করলেন। এটা অপ্রয়োজনীয়। জি, এটা অপ্রয়োজনীয় কেন আমি একটু বলি। মানে চেয়ারম্যান জনাব তোফায়েল আহমেদ যে কথাটা বলেছেন সেটা হলো, যেমন আমাদের তো পার্লামেন্টারি সিস্টেম, এখানে প্রথমে এমপিরা নির্বাচিত হন, তারপর সেই এমপিরা একজন প্রধানমন্ত্রী নির্বাচন করেন। লোকাল গভর্নমেন্টে কেন আমরা প্রেসিডেন্সিয়াল সিস্টেম করব? এতে কাউন্সিলরদের ভ্যালু কমে যায়, এগুলো যুক্তি। এই তুলনাটা একেবারেই ভুল। তার কারণটা বলি, যেমন ধরুন একটা জাতীয় নির্বাচন যখন হয় তখন কতগুলো পলিটিক্যাল পার্টি মিলে নির্বাচন করে। পার্টি যখন নির্বাচন করে তখন কিন্তু আমরা কে প্রধানমন্ত্রী হবে মোটামুটি সেটাও জানি। তার মানে আমি যখন আমার একজন এমপিকে ভোট দেই, আমি আদতে ভোট দিচ্ছি একজন প্রাইম মিনিস্টারকে। আমি তাকে অনেক জায়গাতেই হয়। হ্যাঁ, তাই তো আমরা লক্ষ্য করেছি অন্তত অর্ধেক সিটে এরকম একটা প্রভাব পড়ে প্রধানমন্ত্রী কে হচ্ছেন। আসলে এই নির্বাচনটা তো দিনের শেষে সরকার নির্বাচন করার নির্বাচন। সো আমি জানি। আচ্ছা, এখানে হলো ধরুন আমি আমার এলাকায় পার্টি এ কে ভোট দিলাম, তাদের প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট পার্টি বি, আমার এ জিতলেন সংসদে, তিনি বি কে দিলেন, আম ফাইন। ধরুন এখন লোকাল একটা গভর্নমেন্ট ইলেকশনে আমি একজন এ কে দিলাম, এরকম করে সবাই কাউন্সিলর হলো, কাউন্সিলরের মধ্যে 3 জন বা 5 জন, 2 জন তারা চেয়ারম্যানের জন্য ভোট করবেন।
এখন আমি যে কাউন্সিলরকে ভোট দিলাম, আমি যাকে চেয়ারম্যান দেখতে চাই সেই কাউন্সিলর তাকে ভোট দিল না, সে আরেকজনকে দিল। সো আমি তো বিট্রেড ফিল করব। এবং ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যখন অল্প সংখ্যক মানুষকে আপনি টাকা দিয়ে কিনে ফেলার সুযোগ থাকে, এটা ছিল সবচেয়ে বেশি, এটা বাংলাদেশ, এটা বাংলাদেশ, তখন ঘুরে ফিরে এটা একেবারে টাকাওয়ালাদের হাতে চলে যাবে। আর একটা কথা মনে রাখতে হবে, যখন এই সংখ্যাটা বড় হয় টাকা দিয়ে সব করে ফেলা যায় না। টাকা দিয়ে যদি ভোট কেনা যেত শতভাগ, শেখ হাসিনা 18 সালে রাতে সিল মারতেন না, তাদের কাছে বেসুমার টাকা ছিল। কিন্তু যদি এমন হতো যে নির্বাচনের পর সবাইকে কিনে ফেলা যায়, তাহলে কিন্তু কাজটা সহজ হতো। 300 এমপিকে যদি এর মধ্যে থেকে মেজরিটি কিনতে হয়। সো এটা একেবারেই ভুল প্রস্তাব এবং এটা একটা ক্রাইসিস তৈরি করবে। আর মেট্রোপলিটন গভর্নমেন্ট নিয়ে আমি মনে করি এটা আগেও আলোচনা হয়েছে এবং এটা হওয়া উচিত। হওয়া উচিত কেন? আমরা অনেক সময় দেখেছি এবং অনেক মেয়রকে কথা বলতে দেখেছি যে তাদের কাছে এমন কিছু বলা হয় যেগুলো আসলে তার কোনো এখতিয়ারই নেই। এবং যেটা সমস্যা হয়, মেয়রের অধীনে সব কিছু যদি না থাকে তাহলে যেটা দাঁড়ায়, কোঅর্ডিনেশন হয় না, সত্যিই হয় না। রাস্তা উনি করলেন, কতদিন পরে সে ওয়াসা রাস্তা কেটে ফেললো, তিতাস রাস্তা কেটে ফেললো। এই যে নজিরটা তো আমরা বারবার দেখছি, প্রচুর আছে, সারা বছরে আমরা দেখি। এবং ভিন্ন ভিন্ন জায়গা থেকে কোঅর্ডিনেট করা যায় না। আমিও একটা মেট্রোপলিটন গভর্নমেন্ট হওয়া উচিত বলে মনে করি। এবং যেসব দেশে মেট্রোপলিটন গভর্নমেন্ট, এটার একটা ভালো দিক আছে আমি বলি, সেটা হলো ধরুন লন্ডনে যিনি মেয়র হন, নিউ ইয়র্কের, আমি এত ফার্স্ট ওয়ার্ল্ডের কথা বলছি না, ধরুন ইস্তাম্বুলের যিনি মেয়র হন, তিনি কিন্তু মিনি সরকার চালানোর অভিজ্ঞতা। পরে দেখা যায় তিনি খুবই টাফ কম্পিটিটর হিসাবে জাতীয় রাজনীতিতে আসেন, প্রেসিডেন্ট হন। তো আমাদের এই ধরনের জায়গায় যদি যে কেউ একজন এরকম একটা গভর্নমেন্ট রান করতে পারে, এটা আমাদের একটা পলিটিক্যাল ট্রেনিংও হতে পারে মারাত্মক। সো আমি সব বিবেচনায় এটাকে মানে এই প্রস্তাবনাটাকে খুব শক্তভাবে সমর্থন করি। অনেকে মন্তব্য করেছেন যে স্থানীয় সরকার কমিশন যে রিপোর্টটা দিয়েছে, জি, সেখানে অনেক এলোমেলো আছে, নতুন নতুন ধারণা, তো যেটা আমাদের দেশে আসলে অ্যাপ্লাই করা যাবে কি যাবে না। আমার কাছেও তাই মনে হয়। আর এমনি প্রথম কথা হচ্ছে, বেসিক হচ্ছে একটা সংস্কার প্রস্তাব যখন আসে তখন আমরা আমাদের কমিশনেও আমরা চেষ্টা করেছি এই মানে প্রস্তাব এই মুহূর্তে বাস্তবায়নযোগ্য না হলেও যত বেশি সম্ভব করে ফেলা। কারণ এটা তো বাংলাদেশ, আমরা জানি যে সব কিছু খুব দ্রুত হবে না, এবং এটা সত্য, এটা আমাদের না, সব দেশের ক্ষেত্রেই সত্য। একটা দেশের ট্র্যাডিশন, কালচার সব কিছু আসলে খুব সহজে পাল্টে যায় না। কিন্তু যখন একটা কমিশন রিপোর্ট তৈরি করে, শেষ পর্যন্ত যেটা বেনিফিশিয়াল হবে তারা তাদের বিবেচনা, এর সাথে আমরা দ্বিমত করতে পারি। যেমন এই যে কাউন্সিলরদের ভোটে নির্বাচনের কথা বলা হচ্ছে, তারা সদিচ্ছা থেকেই করেছেন, তাতে কাউন্সিলরদের ভ্যালু বাড়ছে। কিন্তু আমার সমস্যা আছে, যে কোনো দিন আবার অনাস্থা হয়ে গেল, আমরা কি তাহলে 70 অনুচ্ছেদের মতো কিছু যোগ করবো কিনা, নানান ইস্যু আছে। কিন্তু তারাও সদিচ্ছা থেকে করেছেন, ফলে তারা তাদের কাছে যেটা ভালো মনে হয়েছে ভবিষ্যতে, এটা যে খালি এখন তা না, 5 বছর 10 বছর 15 বছর পর যে জিনিসগুলো লাগবে, তারা সম্ভবত চেষ্টা করেছেন সবকিছু তাদের বিবেচনায় যেটা কল্যাণকর সেটা এনেছেন। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে আসলে প্রথম যে 6টি সংস্কার কমিশন জমা দিয়েছে, তাদের হয়তো টার্গেটটা ছিল দেশ, কোনো দল নয়। কিন্তু আমরা পরবর্তী সময় অন্তত 2টো সংস্কার কমিশন দেখলাম, এখানে যারা কমিশনের মেম্বার তাদের ব্যক্তিগত মতামত সেখানে প্রাধান্য পেয়েছে, তাদের চিন্তা চেতনা এটা আছে এখানে। আমি আমার কমিশনের আলোচনা থেকে বলবো, আমার কমিশনের একটা এক্সপেরিয়েন্স যদি শেয়ার করি, এটা ডিপেন্ড করে। বাংলাদেশে তো আসলে এটা হয়েছে যে আমাদের যে কোনো কিছুর প্রধান যিনি, তিনি তার এক ধরনের চিন্তাকে নিয়ে বেশি ভাবেন, সেটাকে ইম্পোজ করার চেষ্টা করেন। আমাদের কমিশনে যিনি চিফ ছিলেন, তিনি আমাদেরকে যথেষ্ট ডেমোক্রেটিক রাইট দিয়েছেন, ডক্টর বদিউল আলম মজুমদার। নট অনলি দ্যাট, মেম্বাররাও কেমন সেটা ম্যাটার করে। হ্যাঁ, যে ওনারও তো একটা পছন্দ আছে, ওনারও একটা বিশ্লেষণ আছে, চিন্তা আছে, কিন্তু সেটার বিরুদ্ধে মেম্বাররা ফাইট করছে কিনা। আমাদের কমিশনের মেম্বাররা আমরা কিন্তু সিরিয়াস ফাইট করেছি তার সাথে অনেক কিছুতেই। তিনি আবার উনি অ্যাকোমোডেটিভ ছিলেন, উনি অনেক কিছু মেনে নিয়েছেন, ওনার অনেক চিন্তা শেষ পর্যন্ত আসে নাই। সো বাংলাদেশে কিন্তু আমার এটা একটা ট্রেডিশন, যিনি প্রধান থাকেন তার চিন্তাই প্রায়োরিটি পাবে। এবং আমাদের অনেকেই আবার এই যে চ্যালেঞ্জগুলো করা, এটা করে না, এসব কোনো কোনো ক্ষেত্রে হয়েছে। প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান।
রোজিজুনা, আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক, কলামিস্ট ডক্টর জাহিদুর রহমান। আওয়ামী লীগ ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করছে, এই নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে তাদের ব্যাপারে কঠোর অবস্থান নেওয়ার জন্য। এবং আপনি দেখেছেন গতকালকে একটি বৈঠক হয়েছে পুলিশের, এবং সেখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে দরকার হলে ঘরে ঘরে গিয়ে এদেরকে বের করা দরকার, ধরা দরকার। এই ঘটনার প্রতিবাদে এনসিপি মিছিল করেছে। আমরা দেখলাম যে খুলনা বিএনপির মিডিয়া সেল থেকেও বিবৃতি দিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এখন আবার নতুন করে দাবি উঠছে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য। গোটা বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আওয়ামী লীগের দিক থেকে এটাই আমাদের প্রধান চ্যালেঞ্জ হবে। আমি বেশ কিছুদিন থেকে এই কথাটা বলছি। আওয়ামী লীগের কৌশলটাকে একটু বুঝি। আওয়ামী লীগের টপ কথা বলে শেখ পরিবার, এমপিরা, নট অনলি দ্যাট, আমি বিবিসি বাংলার একটা রিপোর্টে দেখেছি জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে যারা কমিটিতে ছিলেন সেই রকম নেতাদের অন্তত 1000 আছেন কলকাতাতে। তারপরে তাদের টপ লিডারশিপ পালিয়ে গেছেন। এখন দেশে যারা আছেন তারা মোরুগ্গে, তাদের কিছু আসে যায় না, কিন্তু তাদেরকে কিভাবে ব্যবহার করা হবে তারা আসলে মিছিল নিয়ে নামবেন। এই নামাটার একটা ঝুঁকি আছে এবং আমাদের সরকার অত্যন্ত অত্যন্ত ভুল পদক্ষেপ নিচ্ছেন। কিরকম? ধরুন যখন 3 দিন বা 4 দিন আগে এয়ারপোর্টে যখন মিছিল হলো, উত্তরায় যখন মিছিল হলো, তারপর দিন স্বরাষ্ট্র উপদেষ্টাকে মিছিল নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল এবং উনি স্পষ্টভাবে বলছেন এই মিছিলের বিরুদ্ধে পুলিশ যারা ব্যবস্থা নিচ্ছে না তাদের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেবেন। বা আপনি যে বৈঠকের কথা বললেন, আমি এবার আপনাকে একটু প্রশ্ন করি, আপনি একটু জবাব দেন তো, টকশোটা পাল্টে যাক। আওয়ামী লীগকে আপনি কেন মিছিল করতে দেবেন না? একটা রাষ্ট্র চলে আইন বিধিমালা দিয়ে। আমাদের একটা মাদার ল আছে, কনস্টিটিউশন, তারপর এটাকে ভিত্তি করে অনেকগুলো আইন হয়। কোন আইনে আওয়ামী লীগের মিছিল আপনি নিষিদ্ধ করছেন? আওয়ামী লীগ কি নিষিদ্ধ দল? না। তো তাহলে কেন ওর কর্মসূচি আপনি নিষিদ্ধ করবেন? গোপালগঞ্জে লিফলেট দেওয়ার সময় একজন কর্মীকে গ্রেফতার করা হয়েছিল কয়েক মাস আগে। তখন প্রেস সচিব বলেছেন আওয়ামী লীগের লিফলেট দিলে গ্রেফতার করা হবে। আপনি দায়িত্বশীল জায়গা থেকে যখন এই কথাগুলো বলেন, আওয়ামী লীগ ঠিক এটাই চেয়েছিল। ও যদি এখন গ্লোবালি বলে যে দেখো আমার ডেমোক্রেটিক রাইট, আমার সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইট, আমার হিউম্যান রাইটস কিছুই মেনটেন করা হচ্ছে না, কি জবাব আমরা দেব? দের ইজ নো অ্যান্সার, ফুল স্টপ। সমাধান কি? আসছে। তো তাহলে আপনি সরকারের দিক থেকে করেন, অথবা তারা চাইছে তারা মাঠে নামবে, অন্য পলিটিক্যাল পার্টির লোকজন তাকে ধরবে, তাকে পেটাবে। মিছিল থেকে লোকজনকে বিএনপির লোকজন ধরে নিয়ে থানায় দিয়ে দিচ্ছে, অনেকে বাহবা দিচ্ছেন। এগুলো সব আমাদের জন্য ঝুঁকিপূর্ণ। আওয়ামী লীগ ঠিক এই কাজটাই করছে, ও চাইছে আমরা এটা করি এবং আমরা ওই ফাঁদে পা দিচ্ছি। খুব সোজা সাপটা কথা দুটো, সেটা হলো তাদেরকে নিষিদ্ধ করার যে আলাপ আসছে। আওয়ামী লীগ যদি নিষিদ্ধ রাজনৈতিক দল হয়, যেমন ছাত্রলীগ যদি মিছিল করে পুলিশ কিন্তু অ্যাকশন নিতে পারে। জি। হিজবুত তাহরির যেমন নিষিদ্ধ, ছাত্রলীগও নিষিদ্ধ, আইনগত বৈধতা থাকে। একদম তাই। আপনি আইনের বাইরে রাষ্ট্র চলে না, ফর গডস সেক। আইনটা বিতর্কিত হতে পারে, কিন্তু তারপর আপনি যেমন ধরুন কিছুদিন আগে একজন মডেলকে গ্রেফতার করা নিয়ে মিস্টার খোদা বক্স বিশেষ সহকারী বলেছেন যে ওকে তো আমরা আইনের প্রক্রিয়াতেই করেছি। হি ইজ রাইট। লিস্ট একটা আইনের কথা আছে, কিন্তু আমরা তখন করছি কি আইনের সমালোচনা করছি, কিন্তু আপনি কোনো আইনই নাই, আপনি আরবিট্রারিলি কাউকে ধরে ফেলবেন। এটা কি মগের মুল্লুক নাকি? এটা তো সাম্রাজ্য না, আপনি তো সম্রাট না। বিশেষ ক্ষমতা আইনের সমালোচনা আমি করতে পারি, সিরিয়াসলি করিও, কিন্তু তিনিও তো একটা আইনি প্রক্রিয়ায় তাকে গ্রেফতার করেছেন। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মিছিলের ক্ষেত্রে যা বলছে সেটা কি হলো? হয় নাই। এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করব কি করব না, আসলে আমাদের সমাজে এই সিদ্ধান্তটা আসতে হবে। প্রথম কথা হচ্ছে নিষিদ্ধ যদি না করি, তাত্ত্বিকভাবে বলছি, যদি সিদ্ধান্ত হয় তাহলে আওয়ামী লীগের মিছিল আমাদেরকে মেনে নিতে হবে। তো আমাদের খুবই তীব্র ক্ষোভ লাগবে। ও যখন মিছিল করবে, ধরুন ও জয় বাংলা স্লোগান দিচ্ছে, জয় বাংলা আওয়ামী লীগের স্লোগান ছিল না, এটা আমাদের মুক্তিযুদ্ধের সময়কার স্লোগান। জয় বাংলা স্লোগান, অথচ আমাদের দেশে একটা নিপীড়নের স্লোগান হয়েছে। কাউকে যখন কোপানো হয়েছে, কাউকে পেটানো হয়েছে, আমরা কানে শুনেছি, ভিডিওতে দেখেছি, সামনাসামনি দেখেছি। 18 সালে যে নিরাপদ সড়ক আন্দোলন, আমি রাস্তায় থেকে দেখেছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে কিভাবে মানুষের উপরে হামলা করা হয়। সো এই স্লোগানগুলো যখন আমরা শুনবো, আমাদের ট্রমা কিন্তু জেগে উঠবে, আমাদের পাল্টা ব্যবস্থা নিতে ইচ্ছা করবে, আমাদের মধ্যে কিন্তু প্রতিশোধ পরায়ণতা তৈরি হবে, কিন্তু কিছু করার তো নাই। এখানে একটা যোগ করি,
আমরা যতটুকু জানতে পেরেছি আওয়ামী লীগ কিন্তু এটাও একটা পরিকল্পনা, জি যে ওরা মিছিল বের করবে, জি। আপনি সেখানে অ্যাটাক করবেন, হ্যাঁ, ওরাও পাল্টা অ্যাটাক করবে, এটা রক্তাক্ত কাণ্ড রক্তাক্ত করবে। কাণ্ড করবে। এবং শেখ হাসিনা একবার ওই যে মিছিল করে একজনকে দূর থেকে ভিডিও করতে বলেছেন না ট্রাম্পের সময়, ওই অডিও তো আমাদের সামনে এসছে। Right. ওরা হামলা করবে করুক, তোমরা দূর থেকে একজন আবার মানে তার মানে মিছিলের কাছ থেকে দূরে একজন থাকবে এই ভিডিও করার জন্য। সেই পরিকল্পনাগুলো দেখেও আমরা কিভাবে এই ফাঁদে পা দিচ্ছি জানি না। তাহলে যেটা বলছিলাম, আমরা যদি শেষ পর্যন্ত সোসাইটিতে ডিবেট করে যদি সিদ্ধান্ত হয় আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না, আমি জানি না, প্রধান উপদেষ্টা কিন্তু বলে দিয়েছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সাথে না, একটা একটি meeting এর বিষয় পর। কিন্তু এখানে অবাক লাগে ডাক্তার জাহিদ, সেটি হলো যে এই যে এতগুলি 2000-এর মতো মানুষ নিহত হলেন এবং 40,000-এর মতো মানুষ আহত হলেন, পঙ্গু হলেন, অন্ধ এর হলেন। এর দায় কি দল হিসেবে আওয়ামী লীগের নেই? অবশ্যই এবং আছে। আপনি নিশ্চয়ই জানেন যে বিশেষ করে আমি একটা তারিখের কথা উল্লেখ করতে চাই, সেটি হলো 4 আগস্ট যে তাণ্ডবটা চালিয়েছিল আওয়ামী লীগ, হুম, হুম, হুম। এবং একটা দলীয় সিদ্ধান্ত মোতাবেক ঘোষণা তারা দিয়ে, কিন্তু মাঠে নেমেছে। ঘোষণা দিয়ে। এখন দেখেন খুব ইন্টারেস্টিং ব্যাপার, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে আগে 3টা আইন ছিল। একটা হলো সন্ত্রাস দমন আইন 2009, এটা সমালোচনা আছে, এটা এক্সিকিউটিভ অর্ডারে ছাত্রলীগকে যেভাবে করা হয়েছে, কারণ এখানে যখন বিচারিক প্রক্রিয়া হয় না, কেউ আত্মপক্ষ সমর্থন করতে পারে না। 2টা ছিল বিচারিক প্রক্রিয়া, একটা হলো আইসিটিতে সংগঠনকে দায়ী করে বিচার করা যায়। আইসিটির যে সংশোধনী প্রাথমিকভাবে করা হয় সেখানে দলকে দায়ী করা যাবে এবং সে যদি দায়ী হয় তাতে 10 বছর তাকে নিষিদ্ধ রাখা যাবে। ওই প্রাথমিক আইন সংশোধনের যে ব্রিফিং ছিল, আই ওয়াজ ইনভাইটেড ওভার দেয়ার। তখন আমি এই প্রশ্ন করেছিলাম, একটা দল যদি নিষিদ্ধ 10 বছর কেন, এটা সারা জীবনই থাকুক, আপ টু সেটা কেউ 5 বছর কেউ 10 বছর। এরপর যখন মন্ত্রী পরিষদে ওটা গেল, তখন এই সংগঠনের বিচার করার অপশনটা তুলে ফেলা হলো, টোটালটাই তুলে ফেলা হলো। মানে আওয়ামী লীগকে আপনি আর মানবতা বিরোধী অপরাধের জন্য দায়ী করতে পারবেন না এখনকার আইনে। আরেকটা আইনে বিচারিক প্রক্রিয়া নিষিদ্ধ করা যায়, সেটা হচ্ছে পলিটিক্যাল পার্টি অর্ডিন্যান্স 1978। ওটা আর্টিকেল 3 এবং 4-এ কতগুলো করতে পারবেন আর লিস্ট আছে। আপনি সন্ত্রাস, আপনি আন্ডারগ্রাউন্ড সংগঠন, এরকম নানান কতগুলো আছে। সেটা যদি কেউ, আমি পড়ে দেখেছি আর্টিকেল 3 আর 4-এ যা আছে আওয়ামী লীগ সবগুলো করেছে। তো চাইলে আপনি এখন হাইকোর্টে যেতে পারেন। আর্টিকেল 6 বলছে যদি কেউ এটা মান্য করে তাহলে হাইকোর্টে যাও। এবং সম্ভবত এই আইনের কে প্রয়োগ করে জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল। আমি না, জামাতকে সম্ভবত ওই যে আইসিটি আইনে করা হয়েছিল, আমি নিশ্চিত নই। না, আমি যতটুকু মনে পড়ছে আচ্ছা, এই আচ্ছা, আইনে, এই আইনে এই কারণে বলা হয়ে থাকে যে আইনে জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল জি। সে আইনেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায়। হ্যাঁ যায়, আমি নিজে পড়েছি, আমি এটা নিয়ে যেহেতু কথা বলেছি আমি পড়েছি। তো 6 অনুযায়ী সরকার যদি দেখে কোনো রাজনৈতিক দল 3 আর 4 ব্রেক করছে, হাইকোর্টে সরকার যেতে, এটা কিন্তু বিচারিক প্রক্রিয়া। সো আমি মনে করি যেটা সবচেয়ে ভালো হতো, সরকার হাইকোর্টে যাক, গিয়ে এটা রায় হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কর্মসূচির স্থগিতাদেশ চাক। রাইট। এখন কোর্ট কি করবেন আমরা জানি না, কিন্তু আমাকে যদি, আমি লয়ার নই, কিন্তু আমাকে যদি জিনিসটাকে কেসটা ফাইল করতে বলে আমি এভাবে করতাম। ঠিক আছে, যেহেতু ডিসপিউটেড এবং ওর যেহেতু ক্রাইসিস তৈরি করছে, আমি একটা স্থগিতাদেশ চাই। কোর্ট যদি স্থগিতাদেশ দিত তখন আপনি কিন্তু ওর বিরুদ্ধে অ্যাকশন নিতে পারতেন। তো এইভাবে একটু প্রসিডিউরালি যেতে হবে, এবং আমরা আওয়ামী লীগের ফাঁদে পা দিচ্ছি এবং আমরা বিপদে পড়বো এটা নিয়ে। যখনই আমরা এতদিন পর্যন্ত শেখ হাসিনার সময় ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো, হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলোকে পছন্দ করেছি, টপ পত্রিকাগুলো আমাদের পক্ষে দাঁড়ালে পছন্দ করেছি, কিন্তু আপনি যখন পক্ষে দাঁড়াবে না, নিউ ইয়র্ক টাইমস আমাদের অনেক মিষ্টি লেগেছিল না? আমি মনে করতে পারি নিউ ইয়র্ক টাইমস কি পরিমাণ রোল প্লে করেছে, গ্লোবালি শেখ হাসিনাকে ধসিয়ে দেওয়ার পেয়েছিল এরকম একটা পত্রিকা। সে যখন এখন বাংলাদেশের সমালোচনা করে, আমি দেখি যে সরকার এটা নিতে পারছে না, একই রকমের ভাষ্য, একই ভাষ্য। আমি খুব অবাক হয়ে গেছি, এখন আর ভালো লাগছে না। ঠিক একইভাবে যে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি শেখ হাসিনাকে ডুবিয়ে ছেড়েছে, অ্যামনেস্টিকে গালি দিতে দেখেছি, সে অ্যামনেস্টি কিন্তু ওই মেঘনা আলমের গ্রেফতারের পর এই আইন নিয়ে প্রশ্ন তুলেছে। সুতরাং এই অ্যামনেস্টি, এই হিউম্যান রাইটস ওয়াচ, এরা সবাই কিন্তু আসবে, কারণ পৃথিবী এভাবেই চলে। রাইট কিন্তু কেউ অপরাধী কেউ অপরাধী না সেটা দেখে চলবে না। জাতিসংঘের যে হিউম্যান রাইটস কমিশন, হাই কমিশন আমাদের পক্ষে শেখ হাসিনার বিরুদ্ধে এত শক্ত স্টেটমেন্ট দিল, ওরাই দেখবেন কয়দিন পর স্টেটমেন্ট দিচ্ছে যে আওয়ামী লীগের পলিটিক্যাল রাইটস তুমি প্রিজার্ভ করছো না। সো আমরা এভাবে করলে হবে না। আমরা রাষ্ট্র কিন্তু ছেলে খেলা না, রাষ্ট্র যা চাইলাম তা না। আমি জানি পুলিশ যে অ্যাকশন নিচ্ছে, আপনি যদি ভোট নেন পুলিশ এদেরকে ধরতে হবে, আপনি 90% 95% ভোট পাবেন। তো এখন আমি যদি বলি, যখন সোকল্ড ক্রসফায়ার শুরু হয়েছিল
বহু বছর পর্যন্ত এই দেশের 90% মানুষ ক্রস ফায়ার সমর্থন করেছে না, মিষ্টি বিতরণ করেছে না। যারা বিরুদ্ধে কথা বলেছে, আমি ব্লগিং করতাম তখন, আমি ব্লগে লিখে কি পরিমাণ গালিগালাজ খেতাম আমার মনে আছে। তো মানুষ চাইলেই সেই কাজটা কি করা যায়, রাষ্ট্র করতে পারে? নো ওয়ে। সো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখা দরকার। এখন প্রশ্ন হলো যে আমরা লক্ষ্য করছি যে সরকার থেকেও সেরকম উদ্যোগ নেই, রাজনৈতিক দলগুলো থেকেও আসলে অত সোচ্চার নয়, কেন? আমার ধারণা আওয়ামী লীগকে আসলে নিষিদ্ধ না করার ব্যাপারে খুবই টাফ চাপ আছে। মানে একটা দেশের জনগণ, একটা দেশের অভ্যন্তরে কি হবে, আমি একটু রিয়ালিস্ট ভাবে বলি, সব কিছু আইডিওলজিক্যালি হয় না। মানে এর সাথে নানান ইনভলভমেন্ট আছে। যেমন ধরুন এই মুভমেন্ট আমাদের হোম গ্রোন, আমরা সবই করেছি, কিন্তু আস্তে আস্তে তো তথ্য বেরোচ্ছে, কোনো এম্বাসির কিছু সাপোর্ট ছিল। আর হিউম্যান রাইটস হাই কমিশনের যিনি হাই কমিশনার ভলকার তুর্ক তো ক্লিয়ারলি বলেছেন উনি সেনাবাহিনীকে চাপ দিয়েছেন। তার মানে কোথাও না কোথাও জিও পলিটিক্স, ইন্টারন্যাশনাল পলিটিক্স স্বাভাবিক, এত বড় ঘটনার পেছনে কাজ করে। ঠিক একইভাবে আমি ধারণা করি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার প্রতি বিশেষ করে পশ্চিমা দেশগুলোর বেশ শক্ত অবস্থান আছে। ভারত তো আছে, ভারতকে আমরা পাত্তা না দিই। এবং এটার জন্য আমার কাছে অসাধারণ একটা এক্সাম্পল মনে হয় জাতিসংঘ আওয়ামী লীগের পক্ষে আছে, এটা কেউ যদি বলে ভুল। সারা জীবন তারা এটার বিরুদ্ধে থেকেছেন। যে রিপোর্ট তারা দিয়েছেন আওয়ামী লীগ এবং শেখ হাসিনা, শুধু শেখ হাসিনা, দলও কিভাবে ইনভলভ হয়েছে, এত অসাধারণ, এত খুঁটিনাটি রিপোর্ট, এবং তাদের কাছে ডকুমেন্টও আছে প্রচুর বলেছেন। সেই হাই কমিশনাররাও সেই রিপোর্টে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিরুদ্ধে কথা বলা হয়েছে। ফলে আমি ধারণা করি এই চাপটা সরকার আছে, এই চাপটায় রাজনৈতিক দলগুলোও আছে। এবং একবার এই সরকারের একজন উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ বলেও ফেলেছিলেন বেশ কয়েক মাস আগে যে বিভিন্ন দূতাবাসের চাপ আছে। এটা খুবই দুর্ভাগ্যজনক, কিন্তু এটাও সত্য, সমাজের এখনো একটা উল্লেখযোগ্য সংখ্যক মানুষ আওয়ামী লীগ সমর্থন করে। আমি খুব অবাক হয়ে যাই। আমি প্রায় একটা কথা বলতাম, 14 সালের পর থেকে কেউ আওয়ামী লীগ করাটাকে একরকম অপরাধ হিসেবেই আমি দেখি। আচ্ছা 14 সাল গেল, 18তে যা করলো তারা, একটা রাজনৈতিক দল এটা করে, এরপরও অনেকেই করলো। এবং ফাইনালি আমাদের গণ অভ্যুত্থানে যে ব্রুটালিটি তারা দেখিয়েছে, এরপর তো আসলে এই দলকে সমর্থন করার মতো বর্বরতা, এটাকে বর্বরতা, বর্বরদের মানে সমর্থন যিনি করেন তিনিও আদতে বর্বরই। কিন্তু আমাদের সমাজে এরকম মানুষ আছেন এবং তাদেরকে কোনো একটা স্পেস দেয়া। এই যে আপনার যত ধরনের কথা বললেন, সম্ভবত এই সমস্ত জেনে বুঝেই জাতীয় পার্টি কিন্তু এখন মুখ খুলছে, এবং তারা যে ধরনের শব্দ ব্যবহার করেছে, তারা বলেছে যে এখন যারা সংস্কার প্রস্তাব নিয়ে কাজ করছেন তারা তো এলিয়েন। আরেকটা শব্দ ব্যবহার করেছে যে সারা দেশে ফেসিবাদ ও ফেসিবাদের দূষর আখ্যা দিয়ে দেশের মানুষকে নির্যাতন করা হচ্ছে। ফেসিবাদের পতনে নব্য ফেসিবাদের উত্থান হয়েছে, এবং নব্য ফেসিবাদ ও তার দোসররা সারা দেশ দাপিয়ে বেড়াচ্ছে। আমি ওনার এই বক্তব্য খুব মন দিয়ে শুনেছি এবং আমি খুবই বিস্মিত হয়েছি। এবং আমি যদি পলিটিক্যালিও চিন্তা করি, অত্যন্ত ম্যাচিওর একটা বক্তব্য। মানে জাতীয় পার্টি তো ভালোই আছে আসলে, আমি ভালো থাকা বলতে যেটা বোঝাই, বাংলাদেশে এই সবাই ফ্যাসিবাদ বলে, কিন্তু আমি এটাকে মাফিয়াতন্ত্র বলি। এই মাফিয়াতন্ত্র জেকে বসার পেছনে সবচেয়ে বড় কোলাবোরেটর পার্টি হিসেবে জাতীয় পার্টি। আমি জাতীয় পার্টির একজন মানুষকে কিছুটা হলেও ধন্যবাদ দিই, একজন ঘৃণিত মানুষ, জনাব HM এরশাদ। 14 সালে যখন তার উপরে চাপ দিয়েছিল ভারতের সুজাতা সিং, উনি দুর্দান্ত সাহস নিয়ে উনি কিন্তু এটা ফাঁস করে দিয়েছিলেন। পরে কিন্তু রীতিমতো তাকে গৃহবন্দী করে রওশন এরশাদের নেতৃত্বে মূলত সেই ঘটনা ঘটেছিল। এর বাইরে তাদের দিক থেকে কোনো রেজিস্ট্যান্স দূরেই থাকুক। 18 সালে যে রাতের সিলের নির্বাচন, তাদের সো কল্ড এমপিরা হয়েছেন না, তাদের লোকজন মন্ত্রী হয়েছে, 24-এ এসে সো কল্ড আমির নির্বাচন করে তারা কোলাবোরেট করেছে। এবং 24-এ কি হলো, জিএম কাদেরকে দিল্লি ডেকে নিয়ে গেল, এবং উনি এসে বললেন যে দিল্লি এমন কথা বলা আমাকে বলেছে, এটা বলা যাবে, এটা একটা পলিটিক্যাল লিডার বলছেন। এবং তারা প্যারালাল করছেন শেখ হাসিনার। আমি যদি ফ্যাসিবাদ তর্কের কাছে, ওইটাও ফ্যাসিবাদ এটাও ফ্যাসিবাদ। মানে এই সরকারের কিছু আচরণের কিছু কাজের সমালোচনা আমরা করি, তারা ভুল করছে, সমস্যা আছে, কিন্তু যখন এই প্যারালাল টানা হয় এত ভয়ঙ্কর ব্যাপার। সাহসটা পায় কোথায়? এক্স্যাক্টলি, আমি এই প্রশ্নটাও করতে চাই। তারপর আরেকটা কথা বলি, 50% মানুষ নাকি বাদ দিয়ে এই সংস্কার হচ্ছে। মানে উনি আওয়ামী লীগ আর তাদের ভোট, জাতীয় পার্টি 1% ভোট এখন পাবে? জাতীয় পার্টি, ইভেন আমি প্রশ্ন করি, জাতীয় পার্টি ইজ এ পার্টি? আমি
আপনি যে কাউকে রাস্তায় প্রশ্ন করবেন তো যারা জাতীয় পার্টির রাজনীতি কি, এই কথাটা যদি জিজ্ঞেস করেন, একটা রাজনৈতিক দলে তো রাজনীতি থাকবে। জাতীয় পার্টি জাস্ট শেখ হাসিনা বা একটা ডাকাতের সাথে কোলাবোরেট করে কিছু লুটের মাল পাবো সেই জন্য তৈরি হওয়া একটা গ্রুপ, একটা গ্যাং, এর বেশি কিছু তো না। সো সেই পার্টি বলছে, এবং আওয়ামী লীগও নাকি অনেক, মানে তারা মিলে 50% হয়ে যায়। যদি 50% হতো না, শেখ হাসিনাকে পালাতে হতো না। উনি পালিয়েছেন, এখনো রাস্তায় 2-4 জন 5 জন মুখে কাপড় টাপড় বেঁধে নামছেন, এসব করতে হতো না। কিন্তু যে কথাটা বললাম যে স্পর্ধাটা, আমি এটার একটা প্রধান কারণ বলে মনে করি, এখানে আমাদের মধ্যে একটা বিভক্তি তৈরি হয়ে গেছে। আমাদের দ্বিমত না, আমাদের দ্বিমত হলে সমস্যা নেই, আমরা দ্বিমত হতে পারি। আমি ব্যক্তিগতভাবে এটা দেখি, আমি যখনই এখনকার বাংলাদেশে, এখন আওয়ামী লীগের বাইরেও তো নানান এজেন্ডা আছে, আমাদের পলিটিক্স আছে, পার্টিজ আছে, আইডিওলজিক্যাল ডিবেট আছে। আমি নিজে যখন কথা বলতে যাচ্ছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন ক্ষেত্রে, আমি এমনভাবে আমাকে আক্রমণ করে, তাতে আমি বুঝি যে আমি তারা আমাকে শত্রু জ্ঞান করছেন, তারা আমার সাথে ভিন্ন মতের মানুষ এভাবে ট্রিট করছেন না, মানে আমি শত্রু হয়ে গেছি। আমি আপনার পক্ষে কথা বললাম না, আপনার মতো করে কথা বললাম না। দ্বিমত তো থাকতে পারে, কেউ যদি মনে করে মেয়েদের ফুটবল খেলা উচিত না, তিনি মনে করেন, আমি তার প্রতি রেসপেক্ট রেখে সেটার বিরুদ্ধে কথা বলছি, কিন্তু সেটা না আমি একেবারে আমি মানে শেখ হাসিনার চেয়েও খারাপ হয়ে গেছি। এই যে বিভক্তি তৈরি হলো, এটাই তাদেরকে সাহস যোগাচ্ছে, এটা আওয়ামী লীগকেও সাহস যোগাচ্ছে। আপনি আরেকটা জিনিস দেখেছেন, সেটি হলো যে মানে কতটুকু অদ্যত্ত। জি এম কাদের বলছে রক্ত দিয়ে হলেও ফেসিবাদকে রুখতে হবে, কাউকে আক্রমণ করতে বলছি না, কিন্তু আক্রান্ত হলে প্রতিবাদ প্রতিরোধ করতে হবে। মানে বাংলাদেশের মানুষ না, আমি এটাই মুগ্ধ, আমি ভুল প্রমাণিত হয়েছে। আমি ধারণা করি ফরিদ ভাই, আপনিও 5 আগস্টের পরে রক্তপাত কেমন হতে পারতো যদি জিজ্ঞেস করতাম 5 আগস্টের আগে, আপনি কি চিন্তা করতে পারেন? অলমোস্ট কোনো রক্তপাতই হয়নি, একেবারেই না। আমি অবাক হয়েছি। আপনি আওয়ামী লীগের নেতাদের বক্তব্য তো জানেন, একদম তারা কি বলেছে আর কি হয়েছে। আমি লাখ লাখ না, আমি হাজার হাজার মানুষ আক্রান্ত হবে, এর মধ্যে বহু মানুষ মারা যাবে, কোনোভাবে আমরা চাই না। আমি 5 তারিখ কিন্তু শেখ হাসিনা প্রথম একটা কন্টেন্ট তৈরি করেছে, ওর মধ্যে আমি প্রথমেই কথাটা বলেছি, মানুষের উপরে, প্রতিষ্ঠানের উপরে কোনো হামলা করা যাবে না। আমরা করি নাই তো। এই মানুষগুলো এইসব আলাপ করছে আসলে ওরা কারো এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে। ওই যে ভারতের কথা বললেন, তাদের সাথে ভারতের যোগাযোগ, যে মানে বাংলাদেশে এখনো হামলা হচ্ছে এবং রক্ত দিয়ে সেটা ঠেকানোর কথা হচ্ছে, এগুলো আসলে উনি কারো হয়ে মাঠে নেমে, আওয়ামী লীগ, ইন্ডিয়া মাঠে নেমে এই কাজগুলো করছে, এটা খুবই দুর্ভাগ্যজনক। প্রিয় দর্শক, আমরা আবার একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন ডাক্তার জাহিদুর রহমান। আমরা একটা ডেভেলপমেন্ট দেখছি, সেটি হলো চীনের সঙ্গে যে নানান ধরনের আলোচনা হয়েছে সেটা ফলো আপ করা, এবং চীনের রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন, এবং প্রধান উপদেষ্টার চীন সফরে যে সমস্ত আলাপ আলোচনা হয়েছে সেগুলো ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা হয়েছে। একটু আশ্চর্যজনক এই কারণে বলছি যে এই ধরনের দ্রুত ফলো আপ আলোচনা হয় আমরা লক্ষ্য করিনি। এবং হাইল্যান্ড প্রভিন্সের গভর্নর দেখা করেছেন পরের দিনই। একটা একটু সতর্ক বার্তাও দিতে চাই, আমি এই পলিসির খুবই পক্ষে। আমি মনে করি ভারতের সাথে বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে চীন একটা ফ্যাক্টর, এবং আমাদের এই বার্তা ভারতকে দিতে হবে। এবং এই সরকারের আমাকে যদি একটা সাকসেস পিক করতে বলেন, সেটা হচ্ছে এটা ফরেন পলিসি, নিঃসন্দেহে যে একটা সভরেন ফরেন পলিসি। ভারতকে মেনে নিতে হবে, তোমার সাথে আমি শত্রুতা করতে চাই না, কিন্তু তোমার সাথে বন্ধুত্ব থাকতে হলে পাকিস্তানের সাথে যোগাযোগ করা যাবে না, চায়নার সাথে যোগাযোগ করা যাবে না, পাকিস্তানের জাহাজ আসতে দেয়া যাবে না, পাকিস্তানের পররাষ্ট্র সচিব 15 বছর ধরে আসতে পারবে না, এসব হবে না।
এই মেসেজ দিতে হবে, এবং সেই মেসেজটা দেওয়া হচ্ছে। বরং আমি মনে করি এই চাপগুলোই ভারতকে বাংলাদেশের সাথে কোলাবোরেট করতে, কোঅপারেট করতে সাহায্য করবে, কারণ সে দেখবে এখানে যখন চায়নার ফুটপ্রিন্ট অনেক বেড়ে যাবে সে রিস্ক ফিল করবে, তাই সে কাজ করবে। কিন্তু এখানে আবার একটা অ্যালার্মিং সাইন আমি একটু বলে রাখতে চাই, চায়নার সাথে সম্পর্কের কতটুকু আবার আমেরিকাকে যথেষ্ট বিরক্ত করবে না। মানে এই মুহূর্তে ট্যারিফ নিয়ে আমরা দেখছি ট্রাম্প সারা পৃথিবীর সব দেশের প্রতি যেমনই হোক না কেন সে চায়নার ব্যাপারে ঘোষিতভাবে তার কিছু পলিসি আছে। এই ঘোষণা যে শতভাগ মনের কথা নট নেসেসারিলি, কিন্তু সে যেটা একটা ঘোষণা দিচ্ছে, ফলে কোনো রাষ্ট্র চায়নার সাথে অনেক বেশি সম্পর্ক আছে সেটা প্রবলেম তৈরি করতে পারে। আমি একটা এক্সাম্পল দিই। ট্রাম্প পানামা ক্যানাল দখল করে নিতে চান। প্রধান কারণ হচ্ছে এটা বলছেন এটা আমরা বানিয়েছিলাম, আমরা এটা একসময় তাদের নিয়ন্ত্রণে ছিল, আমরা আবার নিয়ে নেব, তোমরা আমাদের শিপের কাছে অনেক বেশি টাকা নাও। সেকেন্ড যে কারণটা উনি বলেন সেটা হচ্ছে এখানে চায়না এই পোর্ট অপারেট করার জন্য অনেক বেশি ইনভলভড, চায়নার ফান্ডিং তোমরা নিচ্ছ, তার মানে চায়নার ফান্ডিং নিচ্ছে, চায়না ইনভলভড, এটাও ট্রাম্পের কাছে একটা মানে ক্যানাল দখল করার কারণ। আমি আশা করি সরকার এই ব্যাপারগুলো মাথায় রাখবে। এই জায়গায় যদি খুব বেশি সম্পর্ক অনেক বেশি দিকে চলে যায় সেটা আমেরিকার সাথে, এক্সিস্টিং সরকারের সাথে, এবং আমরা লক্ষ্য করছি সরকার এখানে যে ধরনের পদক্ষেপ নিচ্ছে চীনের সঙ্গে সম্পর্কে, সেটি হলো আমাদের সুবিধার্থেই বেশি আলোচনা হচ্ছে। আমাদের সুবিধা, আমরা উইন উইন পজিশনে থাকতে চাচ্ছি, দ্যাটস ফাইন, এটাও আছে। কিন্তু ওই যে বললাম জিওপলিটিক্স আপনাকে হিসাবে নিতে হবে। আপনি চাইলেই সব সময় আপনি যে আমাদের তো একটা জিওপলিটিক্স আছে আছে, এবং সেটা হলো বিশেষ করে ধরুন ইন্ডিয়াতে রয়েছেই, একই সঙ্গে কিন্তু মিয়ানমার ব্যাপারটাও রয়েছে, নিশ্চয়ই আছে, আমাদের সব আছে। যে বললাম যে ইটস আ ভেরি টাফ ব্যালেন্সিং, এই ব্যালেন্সিংটা লাগবে। আমি শুরুতে যেটা বলেছি, আমি অবশ্যই এই পলিসিকে সমর্থন করি। আমি মনে করি মোদি আমাদের প্রধান উপদেষ্টার সাথে বসেছেন শুধুমাত্র উনি চায়নায় গেছেন বলে। ডিসেম্বরে উনি তো প্রথমে ইন্ডিয়ায় যেতে চেয়েছিলেন, আমাদের প্রেস সচিব জানিয়েছেন, তো ইন্ডিয়া রাজি হয়নি। ইন্ডিয়া ভেবেছে ওর মান ভাঙিয়ে আগে ইন্ডিয়াতেই যাবে, তারপর চায়নায় গেলে যাবে, কিন্তু উনি সেটা বাদ দিয়ে উনি চায়নায় গেলেন এবং বাইল্যাটারাল মিটিং করলেন। এটা আলটিমেটলি তাদেরকে ভয় পাইয়েছে। এটা তো নিয়ম, আপনি কারোর সাথে যদি খুব সিরিয়াসলি অসহযোগিতা করতে থাকেন সে একটা অল্টারনেটিভ পথ খুঁজবে, এবং যতটুকু সম্পর্ক আমরা তার সাথে করতে চাইতাম তার চেয়ে অনেক বেশিই করার চেষ্টা করবে। তবে ভারত রিটালিয়েট করছে, তারা ট্রান্সশিপমেন্ট শুধু বন্ধ করেছে তা না, রিসেন্টলি আপনি নিশ্চয়ই এটাও খেয়াল করেছেন বাংলাদেশের উপর দিয়ে তাদের ট্রানজিটের যে রেল লাইন সেটার ফান্ডিং তারা বাদ দিচ্ছে। মানে তারা বাংলাদেশকে একেবারে তাদের সম্পর্কের দিক থেকে খুবই নিচু পর্যায়ে নামিয়ে নিয়েছে। কিন্তু আমি মনে করি সম্পর্কটা চললে তারা আবারও এনগেজ করবে। কিন্তু আবারও বলছি, আমেরিকা, কারণ এই সরকার আমাদের এই সরকারের সাথে খুব ভালো অ্যালাইন না আগের সরকারের সাথে যদি তুলনা করি বাইডেনের সাথে, কারণ আমরা দেখলাম কিন্তু আমেরিকা যে দুজন শীর্ষস্থানীয় ব্যক্তি সফর করে গেল, জি, তারা কিন্তু পজিটিভ বলে গেছে, তারা বলেছেন। এটা হলো কতগুলো কূটনৈতিক কথা, কিন্তু আমরা এটাও ভুলে যাব না ট্রাম্প যখন ক্যাম্পেইন করছেন, যতই তার ভোটের স্বার্থে হোক, তিনি অত্যন্ত বাজে ডিসইনফরমেশনওয়ালা একটা মানে তখন টুইট বলতেন, নিজেই চর্চা করে। এবং এই ভদ্রলোক ইজ আনপ্রেডিক্টেবল। সো আমাদের এটাও মাথায় রাখতে হবে। খেয়াল করবেন এই যে ট্যারিফ যে সমস্যাটা চলছে, এটা নিয়ে একটা আলাপ পৃথিবীতে খুব আসছে, সেটা হলো এত বড় একটা সুপার পাওয়ারের কনসিস্টেন্সি থাকতে হয়। নিঃসন্দেহে আমেরিকা এবার ট্যারিফ নিয়ে যা করলো তাতে আমেরিকাকে আর কেউ বিশ্বাস করবে না, ট্রাম্পকে আর কি, আমেরিকা না বলে ট্রাম্প। ট্রাম্প কিন্তু খুব আনরিলায়েবল মানুষ। এই আজকে এটা হলো, কালকে কি হবে আসলে ট্রুলি আপনি জানেন না। এভাবে বলে ফেলা যায় একেবারে মানসিক সুস্থতা আছে কিনা। এই এমনও তো অভিযোগ উঠেছে, সেটা হলো যে শেয়ার বাজারে যে 10টা হলো, এর আগে ট্রাম্প বলছিল আপনারা শেয়ারে বিনিয়োগ করেন। ট্রাম্প এসছে মাত্র 3 মাস গেল। এই সময়টা আমাদের একটু দেখা দরকার তার পলিসিটা কেমন হয়। তো চায়নার সাথে সম্পর্কটা একটু ডেলিকেটলি দেখাই ভালো হবে বলে আমি মনে করি। ইদানিং লক্ষ্য করছি যে ভারতীয় মিডিয়ায় কেউ কেউ, এবং সংখ্যাটা খুবই স্বল্প, তারা নতুনভাবে একটু কথা বলার চেষ্টা করছে। কারণ তারা বারবার বলার চেষ্টা করছে এখন যে দুদেশেরই প্রয়োজন, বাংলাদেশ এবং ভারতের পরস্পরের স্বার্থ এখানে জড়িত। আরেকটা বিষয় কিন্তু আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, সেটি হলো যে দীর্ঘদিন ধরে যে বয়ান ছিল রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে নিরাপত্তার দিক থেকে ভারতের ছাড়া বা তাদের সহযোগিতা ছাড়া বাংলাদেশে কিছুই হবে না, সেই মিথটা কিন্তু একেবারে ভেঙে তছনছ হয়ে গেছে। একজন ভারতীয় জার্নালিস্ট বাংলাদেশে এসেছেন, তার সাথে আমার একটা দীর্ঘ ইন্টারভিউ হয়েছে। উনি অনেকের সাথেই বসছেন, আমিও বসেছি। কিছু অংশ উনি ওনার রিপোর্টে ইউজ করবেন, কিন্তু উনি বাংলাদেশ নিয়ে ডিটেইলড অবস্থা জানতে চাইলেন। উনি নারী সাংবাদিক।
আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি কি 5 তারিখের পরেই প্রথম এসছেন? বলল হ্যাঁ। কেমন দেখলেন বাংলাদেশকে? উনি খুব অবাক হয়ে বললেন যে আমি যে জায়গায়, উনি দিল্লিতে থাকেন, ওখানকার মিডিয়াতে যা আছে আমি খুব অবাক হয়েছি যে এটা একেবারেই ভিন্ন। তখন আমি ওনাকে আরেকটা তথ্য দিলাম, আপনি তো 8 মাসের বেশি সময় পর আসলেন, আমি 1 মাস পরে আরেকজন নারী গার্ডিয়ানের সাংবাদিক, জি, জি। তার সাথেও আমি 1 ঘন্টার বেশি আলাপ করেছি। তিনি যখন বাংলাদেশে আসছেন তাকে তার শুভাকাঙ্ক্ষীরা চারদিক থেকে, তুমি মেয়ে, তুমি বাংলাদেশে যেও না, তুমি হোয়াইট ব্রিটিশ, তোকে দেখলে বোঝা যায় তুমি ওই দেশের মানুষ না, তোমার ডিজাস্টার হয়ে যাবে। উনি তারপর আসলেন এবং শেখ হাসিনার সময় ভিসা পান নাই। উনি আসলেন এবং উনি দেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন। ওদের জার্নালিস্টরা কিন্তু অনেক সাহসী, তারা এইসব করে অভ্যস্ত। আমাদের মতো জাস্ট শেখ হাসিনার সময় এই টাফ পরিস্থিতিতেও যদ্দূর হয়েছে, কিন্তু তারা এই টাফ পরিস্থিতিগুলো তো করেন। উনি রিস্ক নিয়ে নিয়ে ঘুরে ফিল্ডে কাজ করার অভ্যস্ত। উনি এসে বলছেন 1 মাস গেছে মাত্র, তখনও পুলিশ ঠিক মতো কাজ করছেন, অনেক জায়গায় কিছু নাই। উনি খুব অবাক হয়েছেন, বাংলাদেশ তো খুবই স্টেবল আছে। তো এই হচ্ছে ব্যাপার। এবং আমাদের প্রধান উপদেষ্টা একটা কথা খুব রিপিটেডলি বলেছেন, দ্যাটস এক্সেলেন্ট, এবং এটা প্রেস সেক্রেটারিও বারবার বলেছেন। যখনই ভারত অভিযোগ করে উনি একটা কথা বলতেন, তোমরা একটু আসো। তো ফলে ভারতের প্রচুর জার্নালিস্ট আসলে বাংলাদেশে এসছেন। প্রফেসর ইউনূস সরাসরি নরেন্দ্র মোদিকেই বলেছেন, ওই যে বলে না, জেগে থাকা মানুষকে জাগানো যায় না। আপনি তো মিস ইনফরমেশন দিচ্ছেন না। মিস ইনফরমেশন মানে হচ্ছে আপনার খোঁজ খবর কম, আপনি আনইনটেনশনালি দিচ্ছেন, আপনি দিচ্ছেন তো ডিসইনফরমেশন। আপনি জানেন কি হচ্ছে, আপনি জেনে শুনে একটা মিথ্যা কথা আসলে বলছেন। কিন্তু যেটা হলো, ইনক্রিজিংলি এখন আমাদের সাথেও ওদের সিভিল সোসাইটি এনগেজ করছে, আমাদের মানুষজনকে তারা ডাকছে, তারা তাদের ন্যারেটিভটা শুনছে। এবং এই যে জার্নালিস্টরা আসছেন, যিনি আসলেন তিনি ফেরত যাবেন, তার আরও অন্যান্য বন্ধু বান্ধব আছেন। উনি বাংলাদেশের 14 এপ্রিল মানে নববর্ষের দিন এসছেন। উনি বলছেন তোমাদের এখানে লাখ লাখ মানুষ রাস্তায় আছে, এবং আমি অনেক যে পুলিশ টুলিশ দেখছি তাও না। আপনি নিশ্চয়ই লক্ষ্য করতেন প্রতি মোড়ে মোড়ে। জি, আমি আপনাকে একটা জায়গায় উল্লেখ করি, শাহবাগ থেকে পল্টন পর্যন্ত 6 জায়গায় পুলিশ থাকতো, এখন কিন্তু পুলিশ নেই, একদম নেই। এবং খুব মজার ব্যাপার, ওনার এক্সপিরিয়েন্সটা বলি, পুলিশ দেখলেন না। এবং উনি বাঙালি না হলেও বাঙালি যে হিন্দুরা আছেন তারা কি রকমভাবে থাকেন, উনি সিঁদুর দেখেছেন, শাঁখা দেখেছেন, অনেক প্রচুর হিন্দু মানুষ মুসলমান মানুষ একসাথে একটা উৎসব করছে। উনি খুব অবাক হয়ে আমাকে বলছেন, অথচ ওনার কাছে ইনফরমেশন হচ্ছে দেশে হিন্দুদেরকে মেরে কেটে শেষ করে দেয়া হচ্ছে। তো আমি আশা করি এই জিনিসগুলো ভাঙতে হবে। আসলে আমাদের দুই দেশ যেহেতু আমরা প্রতিবেশী, আমরা কেউ কাউকে পাল্টাতে পারবো না। আমাদের এরকম উত্তেজনাকর পরিস্থিতি বাজেভাবে ধরে রাখা যাবে না। ডক্টর জাহিদুর রহমান, আপনি আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনাকে প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।